সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের তৎপরতা, নানা রাজনৈতিক দল, রাজনৈতিক গোষ্ঠী এদের থাকবে, এটি সঙ্গত। প্রফেসর ইউনূস তার একাধিক বক্তৃতা, যেটি তিনি দেশে দিয়েছেন অথবা বিদেশে দেন, আন্তর্জাতিক মহলেও তিনি এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এমনটি তিনি স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনের তৎপরতাও এতটা দৃশ্যমান যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বিশ্বাসটি জনগণের অধিকাংশের মধ্যেই প্রায় প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনা এটি থাকবে। কোনো রাজনৈতিক দল তারা পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না, এমনটি যারা মাঠ গরম করা বক্তৃতা করছেন, তারাও সবার আগে 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে প্রচার প্রচারণা, জনসংযোগের কার্যক্রম চালাচ্ছেন। ফলে নির্বাচনটি, এই ট্রেনটি চালু হয়ে গেছে এবং যথেষ্ট বেগে সেটি চলছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে বিবেচনা করা হয় বিএনপিকে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন বৃহত্তম রাজনৈতিক দল এবং আগামীতে নির্বাচনে ভালো ফলাফল করার সম্ভাবনাময় সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপিকে কেন্দ্র করে অথবা বিএনপির বিরোধিতা করেই বাংলাদেশের রাজনীতি এখন আবির্ভূত। মিডিয়া জুড়ে প্রতিদিনই, সে ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, অনলাইন হোক, বিএনপি, মানে অর্ধেক সংবাদেই বিএনপিকে ঘিরে। এর মধ্যে সবচেয়ে অস্থিরতার সংবাদটি হচ্ছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মিডিয়ায় বিএনপিতে এতজন প্রার্থী গ্রিন সিগন্যাল পেয়েছেন। এই বিষয়ে গত মাসে এই ধরনের একটি সংবাদ যে বিএনপিতে 200 জন প্রার্থী তারা ইতিমধ্যে গ্রিন সিগন্যাল পেয়েছেন। এই ধরনের একটি সংবাদে সারা দেশেই নানা নির্বাচনী এলাকায় একটা অস্থিরতা তৈরি হওয়ার প্রেক্ষিতে বিএনপির মুখপাত্র, দপ্তর সম্পাদকের দায়িত্বে যিনি আছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, গত সেপ্টেম্বর মাসের 24 তারিখে একটি সংবাদ সম্মেলন করে তিনি স্পষ্ট করেছেন যে এটি একটি মতলবী নিউজ, এটি বিএনপির মধ্যে অস্থিরতা তৈরি করার একটি প্রবণতা, এরকম সন্দেহ করে তিনি এই তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মিডিয়াগুলোকে তিনি আহ্বান করেছেন এবং জনগণ বা দলের নেতাকর্মীদেরকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বিএনপিতে এইভাবে গ্রিন সিগন্যাল দিয়ে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করার কোনো পদ্ধতি নাই। তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে তফসিল ঘোষণার পরে প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হবে, সেই আবেদনের পরে মনোনয়ন বোর্ড গঠিত হবে, যে মনোনয়ন বোর্ডে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাই সাধারণত থাকবেন। এবার নিঃসন্দেহে প্রত্যাশা করা যায় তারেক রহমান সাহেব, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই মনোনয়ন প্রক্রিয়ার সাথে দেশে ফিরে সম্পৃক্ত হবেন। একই সাথে বেগম জিয়া মোটামুটি সুস্থ থাকলে তিনিও আগামী নির্বাচনী এই প্রক্রিয়ার মধ্যে তার শারীরিক সামর্থ্য যতটুকু পারমিট করবে তিনিও এর মধ্যে ইনভলভ হবেন, এটি মোটামুটি নিশ্চিত। ফলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপিতে গ্রিন সিগন্যাল দিয়ে এই যে বিএনপির মধ্যে একটা অস্থিরতা তৈরি, এটি একটা ষড়যন্ত্রমূলক তৎপরতা, এটি রিজভী আহমেদ অত্যন্ত ক্লিয়ার করেছেন। এতে যেটা হয়, বিএনপির মধ্যেই তো নানা আসনে একাধিক প্রার্থী আছে, কোনো একজন প্রার্থী গ্রিন সিগন্যাল পেয়েছেন, এই ধরনের তার নিজের তৎপরতা অথবা তার সমর্থক, তার স্তাবক মোসাহেবরা এমন একটা তৎপরতা করেন যে তারা জিতে গেছেন। তাদের যে প্রতিদ্বন্দ্বী তিনি তো তারই দলের লোক। নির্বাচনের সকলের ঐক্যবদ্ধ শক্তি নির্বাচনে ভালো ফলাফল করার জন্য খুব জরুরি হবে। নির্বাচনটি ইজ নট ইজি, এটি বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিএনপির প্রার্থী বা বিএনপির নেতাকর্মীদেরকে তিনি বলার চেষ্টা করছেন, কিন্তু বোধহয় কেউ এই ভাষাটি বুঝতে পারেন না। 40% ভোটার যারা ভোটের সঙ্গে পরিচিতই নয়, 18 থেকে 35 যাদের বয়স, যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেন নাই, তাদের মানসিক যে পরিবর্তিত অবস্থা সেটি নিশ্চয়ই তারেক রহমান সাহেব বুঝতে পেরেছেন। এই যে জেনজি, এই 35 to 40% ভোট, তারা কিন্তু সুইং ভোট, তারা কিন্তু কোনো দলের প্রতি কমিটেড এমন প্রবণতা তারা শো করেননি। মাঝে ইনোভেশন একটি প্ল্যাটফর্ম, তারা অত্যন্ত অ্যারিথমেটিক্যালি কতগুলো জরিপ করে তার ফলাফল দিয়েছে, তার মধ্যে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে 65% বেশি ভোটার তারা কিন্তু প্রার্থীর যোগ্যতা থেকে ভোট দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। মাত্র 14.7% মানুষ তারা দলের প্রতীকের প্রতি কমিটেড, অর্থাৎ প্রতীক দেখে তারা ভোট দেবেন তাদের পূর্বের চিরাচরিত চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী। তাহলে মাত্র 15% ভোটাররা দলীয় প্রতীকের প্রতি কমিটেড।
বাকিদেরকে কিন্তু নিজেদের দলের মার্কার প্রতি বা নিজের প্রার্থীর প্রতি টানতে গেলে অনেক বিষয় এখানে সংশ্লিষ্ট, যেটি এই গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে লাফালাফি করছেন, এক ধরনের উৎপাতের আচরণ করছেন, ক্ষেত্র বিশেষে তার দলের ভাই যিনি প্রতিদ্বন্দ্বী তাকে পর্যন্ত এমনভাবে ঘায়েল করছেন মানসিকভাবে যে তার সাথে একটা মানসিক দূরত্ব তৈরি করার কাজটি কিন্তু হয়ে যাচ্ছে। এটি কিন্তু খুব বিপজ্জনক। মাঠ পর্যায়ে নানা জায়গায় কিন্তু এই কর্মকাণ্ডটি ঘটছে। ফলে এই যে দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে ভালো ফলাফল করার বিষয়টি, এটি কিন্তু কঠিন হয়ে যাবে যদি এই তৎপরতা চলতে থাকে। নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থী হিসেবে বিএনপি ইতিমধ্যে 5টি বিষয়কে যোগ্যতা হিসেবে বিবেচনা করেছেন। কতগুলি সূত্র এমনটি আমাদের সামনে বিষয়গুলিকে এনেছে। আবার পক্ষান্তরে 5টি বিষয় সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। যেভাবে বিএনপি এখন মনোনয়ন নিয়ে কাজ করছে সেটি কিন্তু অত্যন্ত একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, সামাজিক বিজ্ঞান, এবং এটা গাণিতিক মেথড ব্যবহার করা হচ্ছে, এখানে অ্যারিথমেটিক ব্যবহার করা হচ্ছে, এখানে সম্ভাব্য প্রার্থীদের প্রত্যেকের জন্য আলাদা ডেটাবেস তৈরি হয়েছে, সেই ডেটাবেস অনুযায়ী তাদের মার্কিং হচ্ছে, তাদের র্যাঙ্কিং হচ্ছে, এবং এই সব বিষয়ে কোথাও কোথাও একক প্রার্থী আছে। হ্যাঁ, বিএনপির যেমন সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এদের মধ্যে যারা শারীরিক মানসিকভাবে ফিট আছেন এবং এলাকায়ও জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন, তারা নমিনেশন পাবেন। তাদের এরকম সংখ্যা 40 থেকে 45 জন। তারা একক প্রার্থী হিসাবে ওই আসনে মোটামুটি নিশ্চিত। এছাড়া আরও কিছু প্রার্থী, তারা তাদের ব্যক্তিগত যোগ্যতা, দলে অবদান, বিগত দিনে নেতাকর্মীদের সুখে দুঃখে সাথী হওয়া, আন্দোলন সময় ঝুঁকিপূর্ণ সময় নেতাকর্মীদেরকে আগলে রাখা, এই ক্ষেত্রে যারা এই চরম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তারা অনেকেই তাদের এলাকায় তাদের নিজের যোগ্যতাই একক প্রার্থী হয়ে গেছেন। সে সমস্ত আছে, গোটা 40-50 আছে। সব মিলায়ে আমরা একটা স্টাডি করেছি যেখানে 100 জন প্রার্থী মোটামুটি তারা নমিনেশন পাবেন এরকম একটি ধারণা করা যায়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন এবং তাই নিয়ে এলাকায় যে নিজের দলের অন্য প্রার্থী অথবা প্রার্থীর সমর্থকদের সাথে উৎপাতমূলক আচরণ, এটি কিন্তু খুবই বিপজ্জনক হবে। এছাড়া বিএনপির একাধিক প্রার্থী যেখানে আছে, স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের কাউকে কাউকে এলাকা ওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে অন্তত এই মেসেজটি তারা কনভে করতে পারেন যে যেই প্রার্থী হোক, প্রার্থী একজন হবে, তার পক্ষে সকলকে কাজ করতে হবে। এগুলোকে একটা মীমাংসার জায়গায় রাখা, একটা সহনশীল জায়গায় রাখা, এই লক্ষ্যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের কয়েকজন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তারা কাজ করছেন। কিন্তু মূল মনোনয়ন হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পরে, এটি নিশ্চিত থাকবেন। এক্ষেত্রে যেমন সূত্রগুলো যেভাবে উল্লেখ করেছে, কতগুলো অ্যারিথমেটিক, আমি যেটা বলছিলাম, মাঠ পর্যায়ে 5টি 6টি অথবা তারও বেশি জরিপ হয়েছে, একাধিক জরিপ হয়েছে, একাধিক সংস্থা জরিপ করেছে, এবং সেগুলো পেশাদার সংস্থাও জরিপ করেছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছেছে, এমনটি আমরা জানি। কিন্তু এবার এই সাক্ষাৎকার বা তদবির নয়, নিজস্ব আমলনামার তথ্য ডিজিটাল পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যই মনোনয়নে প্রাধান্য পাবে। এবার লক্ষ্য রাখুন, বিএনপিতে সম্প্রতি একেবারে সর্বশেষ 5টি বিষয়কে বিএনপির মনোনয়নের যোগ্যতা ধরা হয়েছে, 5টি বিষয়কে অযোগ্যতা ধরা হয়েছে। আমি একটু আপনাদেরকে শোনাই। এই যে বিএনপির ডেটাবেজের কথা বললাম, যে ডেটাবেজের ভিত্তিতেই আগামী দিনের মনোনয়ন, এই ডেটাবেজে মূল 5টি যোগ্যতা এবং 5টি অযোগ্যতার অপশন রাখা হয়েছে। এখানে ঘর করা হয়েছে, সেখানে টিক চিহ্ন অথবা মন্তব্যের কলাম আছে, প্রশ্ন আছে, উত্তর আছে, মন্তব্যের কলাম আছে। এভাবে কিন্তু ডেটাবেসগুলো তৈরি হয়েছে। যেমন সেখানে এই ডেটাবেজে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য একটি স্বয়ংক্রিয় র্যাঙ্কিং ব্যবস্থা চালু আছে। সেই র্যাঙ্কিং ব্যবস্থায় যার যেমন র্যাঙ্কিং, সেই তথ্যগুলো মনোনয়ন বোর্ডকে সরবরাহ করবে এই যারা এগুলোর সমন্বয় করছেন তারা। এই ডিজিটাল ডেটাবেস এবং অনলাইন স্ক্রুটিনিতে 5টি যোগ্যতা প্রয়োজন হবে। সেটি হলো 1 নম্বর মনোনয়ন প্রত্যাশীর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, 2 নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি, 3 নম্বর জনসম্পৃক্ততা, 4 নম্বর সাংগঠনিক কর্মদক্ষতা, 5 নম্বর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ত্যাগ। এই 5টি হচ্ছে বিএনপির মনোনয়ন পেতে গেলে যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। একই সাথে অযোগ্যতারও 5টি পয়েন্ট বিএনপির এই সর্বশেষ পর্যায়ে নির্ধারণ হয়েছে। সেটি হচ্ছে নাম্বার 1, দলের সঙ্গে কখনো বিদ্রোহ ছিল কিনা, অর্থাৎ দলের প্রতি আনুগত্য, এটি যদি না থেকে থাকে তাহলে সেটি তার চরম অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 2 নম্বর রাজনৈতিক মামলা ছাড়া ফৌজদারি অপরাধের তথ্য আছে কিনা।
রাজনৈতিক মামলা যার থাকবে তার আমলনামা তার ভারী হবে। কিন্তু কেউ যদি সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকেন, অন্য ধরনের ফৌজদারি অপরাধ থাকে, মাদক মামলা, খুনের মামলা, সামাজিক অপরাধ, এগুলো থাকলে এটি তার অযোগ্যতা হিসেবে বিবেচনা হবে। গত 15 বছরে আওয়ামী লীগ থেকে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা নিয়েছেন কিনা, এবং এর সঙ্গে এই পয়েন্টের সঙ্গে আসবে যে তারা ঘাপটি মেরেছিলেন আওয়ামী লীগের সাথে লিয়াজো রেখে, এবং 5ই আগস্টের পরে যারা সিংহপুরুষ হয়েছেন তাদের জন্য এই দফাটি কিন্তু প্রয়োগযোগ্য। আওয়ামী লীগ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা নিয়েছেন কিনা, এই পরোক্ষ সুবিধার বিষয়টি হলো অনেকে দেখা গেছে নানা অজুহাতে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন, বিদেশে ছিলেন, পালিয়েছিলেন, এখন এসে সিংহপুরুষ হিসাবে, কাণ্ডারি হিসাবে এলাকায় আবির্ভূত হয়েছেন। এটি তাদের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 4 নম্বর, 5ই আগস্ট 2024-এর পর স্থানীয় রাজনীতিতে অপরাধে সম্পৃক্ত আছে কিনা, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5ই আগস্টের পরে বিএনপির অনেক রাজনৈতিক কর্মী তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট করেছেন, আওয়ামী লীগের সঙ্গে তুলনাযোগ্য আচরণ করে ফেলেছেন। তিনি বা তার নেতা যিনি, অথবা যিনি বা তার সমর্থক যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত, এটি তাদের জন্য অত্যন্ত নেতিবাচক র্যাঙ্কিং দেবে। এই অপরাধ অথবা অপরাধের পৃষ্ঠপোষকতা প্রদানকারী তিনি বিএনপির মনোনয়নের জন্য অযোগ্য হবেন। নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্সি, অর্থাৎ এখানে জনসম্পৃক্ততা একটা বড় বিষয়। নির্বাচনী এলাকায় যদি গ্রহণযোগ্যতা না থাকে, নির্বাচনী এলাকার সঙ্গে যদি তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত না থাকেন, তিনি মাসের পর মাস, দিনের পর দিন এলাকার বাইরে অথবা দেশের বাইরে অবস্থান করেন, ব্যবসা বাণিজ্য অন্য কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন, কেবলমাত্র নির্বাচনের সময় হাজির হয়ে আমি একজন হ্যাডাম, এই ধরনের প্রার্থীদের গ্রহণযোগ্যতার ব্যাপারটি খুবই নেগেটিভ র্যাঙ্কিং দেবে। বিশেষ করে এখন মানুষ তার জনপ্রতিনিধিকে খুব নিকটে চায়, একেবারে সরাসরি সম্পৃক্ত হতে চায় জনপ্রতিনিধির সঙ্গে। সেই ধরনের যোগ্যতার বিষয়ে যাদের ঘাটতি আছে, যারা সাহেব, যাদেরকে উপর থেকে দেখতে হয়, জনগণের সঙ্গে তাদের নিবিড় কোনো সম্পর্ক নেই, যারা হাটে মাঠে ঘাটে, চায়ের দোকানে, বাজারে, রেস্টুরেন্টে, রিকশায়, ভ্যানে, সাধারণ পরিবহনে, এসব জায়গায় যাদেরকে পাওয়া যাবে না, তারা কিন্তু জনগণের কাছে এখন আর গ্রহণযোগ্যতা পাবেন না, তাদেরকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে জনগণ মনে করবে না। এই বিষয়টিও, যার মধ্যে, যে প্রার্থীর চরিত্রের মধ্যে এটা না থাকবে, তিনি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। এই যে 5টি যোগ্যতা এবং 5টি অযোগ্যতা বললাম, এই 10টি ক্যাটাগরি, প্রত্যেকটিরই আবার 5টা থেকে 7টা উপশ্রেণী আছে, এগুলোকে ক, খ, গ, ঘ এভাবে করা হয়েছে। এই সমস্ত যোগ্যতা এবং অযোগ্যতার ভিত্তিতেই এখনও বিএনপির কার্যক্রম চলছে, জরিপ চলছে, কাউন্টার জরিপ চলছে। একটা রিপোর্টের পরে আবার আর একটা রিপোর্ট নেওয়া হচ্ছে, যে রিপোর্টকারীরা আবার কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো রিপোর্ট দিচ্ছেন কিনা। ফলে এই যে কৌশলী প্রক্রিয়া, এই যে অ্যারিথমেটিক, এই যে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, এর মধ্য দিয়েই বিএনপির আগামী দিনের মনোনয়ন নিশ্চিত হবে। এখানে এমনও হবে যে এক পর্যায়ে মনোনয়ন নিশ্চিত হওয়ার পরেও বেশ কিছু ক্ষেত্রে মনোনয়ন পরিবর্তনও হবে, এমনটিও ধরে নেওয়া যায়। এই নির্বাচনটি একটি বিশেষ চ্যালেঞ্জ। আওয়ামী লীগের অনুপস্থিতি, জামাতের বিএনপির বিরোধিতায় দারুণভাবে উৎপাতমূলক আচরণ, দেশের ভোটারদের মানসিক পরিবর্তন, বিশেষ করে জেনজিদের, 18 থেকে 35 যাদের বয়স, তাদের এই সমস্ত বিষয় মাথায় নিয়ে নিশ্চয়ই বিএনপি অনেক চুলচেরা বিশ্লেষণ করে, বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করেই আগামী দিনের মনোনয়ন নিশ্চিত করবে। ফলে এই গ্রিন, রেড, হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক এইসব সিগন্যাল নিয়ে এলাকার মধ্যে কোনো উৎপাতমূলক আচরণ থেকে বিএনপির সংশ্লিষ্ট প্রার্থীদের বিরত থাকা খুবই বাঞ্ছনীয়, এবং একই সঙ্গে হাইকমান্ডেরও এ সমস্ত বিষয়ে প্রয়োজনীয় কঠোরতা আরোপ, সেটিও খুব জরুরি, যদি বিএনপিকে আগামী দিনের নির্বাচনে ভালো ফলাফল লাভ করতে হয়। ধন্যবাদ।